ড্যাপে ভবনের উচ্চতা নিয়ে আবাসন খাতে নানা অভিযোগ, সংশোধনের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আজ 11টায় ইসির বৈঠক, ভোট দেবেন সংসদের বিদ্যমান সদস্যরা। শুধু মোড়ক পাল্টালেই বেড়ে যায় চালের দাম, মুনাফা যায় অতি লোভীদের পকেটে, দেখার নেই কেউ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার কেলেঙ্কারি, 3 ধাপ পরীক্ষা এড়িয়েও ঢুকে পড়ছে মানুষ, সুনামহানির শঙ্কা। ইউক্রেনকে ট্যাঙ্ক দেওয়ার সিদ্ধান্ত জার্মানির, যুক্তরাষ্ট্রে এবার মাইক পেন্সের বাসা থেকে গোপন নথি উদ্ধার। বিপিএলে ফের 2 দিন বিরতি, মেয়েদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত। আমন্ত্রণ সংবাদ সকালে, বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিকা আজিজ। প্রায় 2 কোটি মানুষের রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও নাগরিক সুবিধা বাড়াতে ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপের গেজেট প্রকাশ করেছে রাজুক, যেখানে কোনো নির্দিষ্ট এলাকার শিক্ষা, সেবা, সড়ক, অর্থনৈতিক কর্মকাণ্ড ও জায়গার পরিমাণের উপর নির্ভর করবে সেই এলাকার ভবনের উচ্চতা। রাজুকের এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় ক্ষুদ্র জমির মালিক ও আবাসন খাত। আর সাধারণ মানুষের বাসস্থান অধিকার বিবেচনায় দ্রুত ড্যাপ সংশোধন ও বাস্তবায়নের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। ড্যাপ নিয়ে তরিক ইসলামের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর মিরপুর পল্লবীর পলাশনগর এলাকা কিছুটা অনুন্নত ও ঘনবসতিপূর্ণ এই এলাকায় বাস নিম্ন ও মধ্যম আয়ের মানুষের। মেজবাউর রহমান টিটু শারীরিকভাবে কিছুটা অসুস্থ মধ্যবয়স্ক এ মানুষের বাস পলাশনগর এলাকায়। অর্থনৈতিকভাবে অসচ্ছল টিটুর ইচ্ছা 6 ভাই সহ পরিবার নিয়ে ঠাঁই হবে বাবার রেখে যাওয়া এক টুকরো জমিতে। এটাই আমার বাবার একটা সম্পদ। আমরা 6 ভাই, এই 6 ভাই এখানে মাথা গুজার একটা ঠাঁই। কিন্তু বিপত্তি বাধে রাজুকের চলতি বছরে ড্যাপ বাস্তবায়নে, যেখানে ফ্লোর এরিয়া রেশিও বা ফারের জন্য কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন ডেভেলপার। তো ডেভেলপার বলতেছে যে এখন 3 তলার উপরে বা 4 তলার উপরে দেওয়া যাচ্ছে, দিবে না 40 ফিট যেটা। তো 40 ফিট যদি দেয় তাহলে আমরা 4টা বাই থাকবো, আর 2টা বাই কোথায় যায় থাকবে। একই অবস্থা এই এলাকার প্রায় সব জমির মালিকের। ঘনবসতিপূর্ণ এলাকায় রাজুকের এমন সিদ্ধান্তে বিপাকে এই এলাকার জমির মালিক, প্লট, ফ্ল্যাট ব্যবসায়ী সবাই। আমরা 10 কাঠা জমির মধ্যে 40টা ফ্ল্যাট পাবো, সেইভাবে আমি টাকা ইনভেস্ট করে ফেলছি। লোকজন আমাকে টাকা দিয়ে দিছে। আমার ইনভেস্ট করার পরে, জমি কেনার পরে আমি এখন ফ্ল্যাট পাচ্ছি 40টা ফ্ল্যাটের মধ্যে 16টা ফ্ল্যাট। ড্যাব আসার পরে আমাদের সেই উপরে হাইট কমে যায়। হাইট কমার কারণে এখন সে বলছে আমি তো আপনাকে এই জায়গা দিতে পারবো না। রাজধানীবাসীর বাসস্থান অধিকারকে পাশ কাটিয়ে রাজুকের এমন সিদ্ধান্তকে অপরিকল্পিত এবং তা দ্রুত সংশোধনের দাবি এ নগর পরিকল্পনাবিদের। সকলের জন্য পরিকল্পিত যত জনসংখ্যা হবে তার প্রত্যেকের একটি মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা, তার সুবিধাদি নিশ্চিত করা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের দায়িত্ব এবং জনগণের অধিকার। এই বিষয়টুকু সুরাহা না করে যে কোনো পরিকল্পনা আসলে পরিকল্পনাই না। পরিকল্পিত নগরায়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতে ড্যাপের বাস্তবায়ন, বলছে রাজুক। নগরবাসীর চাহিদা বিবেচনায় ড্যাপ রিভিউ ও তার পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। এই শহরের যে 2 কোটি মানুষ, আমরা 3 কোটি মানুষের বসবাসযোগ্যতার জন্য আমরা স্বপ্ন দেখছি 2035 সালে হবে। এই 3 কোটি মানুষকে সত্যিকার অর্থে একটি সুষ্ঠু এবং বসবাসযোগ্যতা এবং মানদণ্ড অনুযায়ী যেন তার বেসিক নিডটি পায়, তার জন্যই আসলে এই পরিকল্পনাটি প্রস্তুত করা হয়েছে। সেখানে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। চলতি বছর আগস্টে ড্যাপ গেজেট প্রকাশ করে রাজুক, যেখানে এলাকার নাগরিক সেবা ও সুবিধার উপর নির্ভর করে ভবনের উচ্চতা। রাজধানীবাসীর আবাসনে প্রতিনিয়তই বাসযোগ্যতা হারাচ্ছে স্বপ্নের এ নগরী। শহরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে পরিকল্পিত নগরায়নের কোনো বিকল্প নেই বলছেন নগর বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। আজ ঘোষণা করা হবে দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল। এ নিয়ে সকাল 11টায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন, সেখানেই চূড়ান্ত হবে তফসিল।
রাষ্ট্রপতি নির্বাচনে মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশন ভবনে এসে সাংবাদিকদের সিইসি জানান, সংসদের বিদ্যমান সদস্যরাই ভোট দেবেন। ৩৫০টি সংসদীয় আসনের মধ্যে ৩০২টি আওয়ামী লীগের, প্রধান বিরোধী দল জাতীয় পার্টির হাতে ২৬টি, ওয়ার্কার্স পার্টির 4টি, জাসদ, বিকল্পধারা ও গণফোরামের 2টি করে, আর তরিকত ফেডারেশন ও জেপি 1টি করে আসন রয়েছে। স্বতন্ত্র সদস্য আছেন 3 জন, আর বিএনপির পদত্যাগ করা 6টি আসনের উপর নির্বাচন হবে 1 ফেব্রুয়ারি। আগামী 23 ফেব্রুয়ারির মধ্যে করতে হবে রাষ্ট্রপতি নির্বাচন। এবং মাননীয় স্পিকারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং আলোচনা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে। ওর পরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা অচিরেই নির্বাচনের তফসিল ঘোষণা করব। কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 11টায় আমরা কমিশন সভা করব। আমাদের সভা করে আমরা তফসিলটা উন্মুক্ত করব, হয়তো আপনারাও জানতে পারবেন। আজ থেকে চালু হলো মেট্রো রেলের পল্লবী স্টেশন। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আমরা কথা বলবো মাসুদের সঙ্গে। মাসুদ, নতুন স্টেশনে যাত্রীদের ভিড় কেমন আমাদের জানাবেন, প্রতিক্রিয়া তাদের জেনেছেন কিনা, আর সময়সূচি যদি আপনার জানা থাকে আমাদের জানাবেন। জি ইশিকা, আজ আপনি জানেন যে সকাল 8:30টায় খুলে দেওয়া হয়েছে এই পল্লবী মেট্রো রেলের নতুন স্টেশনটি। আপনি জানেন যে গেল ডিসেম্বরের 27 তারিখ 28 তারিখ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে কিন্তু 29 তারিখ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মেট্রো রেল। তবে সেটি ছিল কিন্তু উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগা পর্যন্ত। তার মধ্যে আজকে এসে কিন্তু এই পল্লবীর স্টেশনটি খুলে দেওয়া হয়। আপনাকে যদি দেখি এখানকার আসলে নতুন বলা চলে যে মানুষের ভিড় দেখা যাচ্ছে। আপনাকে যদি একটু ঘুরিয়ে দেখাই, এখানকার যে টিকিটিং সিস্টেম রয়েছে সেটি কিন্তু আগের মতোই, একেবারে দিয়াবাড়িতে যেই সিস্টেমটি আমরা দেখেছি, একেবারে সক্রিয় মেশিনের মাধ্যমে নিজের টাকা দিয়ে টিকিট সংগ্রহ করছেন। এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যারা যাত্রীরা নতুন এসেছেন এই ইয়াতে সকাল থেকে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে অনেকেই আসছেন। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা দেখেছি। তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এই রাস্তাটি মিরপুর থেকে যেই ফার্ম গেট পর্যন্ত বা এই আগারগা পর্যন্ত এই রাস্তাটি আসলে একেবারেই গত 5-6 তারও বেশি সময় ধরে কিন্তু তারা দারুণভাবে দুর্ভোগ হয়েছেন। আগের সময়গুলো যদি ধরে কথা বলি সে সময় কিন্তু এখানকার যানজটের যে পরিস্থিতি ছিল, পাশাপাশি মেট্রো রেলের কারণেও এখানকার এই রাস্তাতেই কিন্তু দারুণভাবে যানজটের সৃষ্টি হয়েছিল, দারুণ দুর্ভোগ পশিয়েছেন এখানকার মানুষজন। তারা বলেছেন আসলে সেই দুর্ভোগ কিন্তু আজকের বা এই মেট্রো রেলের উদ্বোধনের মধ্য দিয়ে তারা কিন্তু সব কিছু ভুলে গেছেন। আমাদেরকে ওরা বলছিলেন যে আসলে এত কম সময়ে এখান থেকে আগারগা যাচ্ছেন, কেউ বা উত্তরা যাচ্ছেন, তারা কিন্তু পুরো বিষয়টি তাদের কাছে অবাক করার মতো যে এত কম সময়ে এই দুর্ভোগ শেষ করে বা এই দুর্ভোগের কথা তারা কিন্তু পুরোই ভুলে গেছেন। এখন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানকার যে ছাত্র সংগঠনের মধ্যে রয়েছে, ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে, অভ্যর্থনা জানানো হচ্ছে, স্বাগতম জানানো হচ্ছে। আমরা যদি আরেকটু ঘুরে দেখাই, যাত্রীদের অবস্থা দেখাই এই স্টেশন জুড়ে, আসলে দুপাশ দিয়ে কিন্তু যাত্রীরা আসছেন যাচ্ছেন। যারা আপনার দিয়াবাড়ি থেকে উঠেছেন এখানে এসে নামছেন, আবার অনেকে ঠিক এই স্টেশনে টিকিট কেটে প্রবেশ করছেন। তো আপনাকে যদি সময়সূচির কথা বলি, যে আজকে নতুন করে কিন্তু 8:30টায় মেট্রো রেলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে যাত্রীদের অনুরোধের কারণে। আগে যেটা ছিল সকাল 8টা থেকে, আজ থেকে শুরু হয়েছে 8:30টায় এবং চলবে 12:30টা পর্যন্ত। পাশাপাশি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে দিয়াবাড়ি থেকে আগারগা পর্যন্ত মোট 9টি মেট্রো রেল স্টেশন রয়েছে। তার মধ্যে আজ এই পল্লবীর স্টেশন খুলে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষদের কাছ থেকে জানানো হয়েছে কিন্তু আগামী মাসের মধ্যেই এই দিয়াবাড়ি থেকে আগারগা পর্যন্ত প্রায় সবকটি স্টেশন খুলে দেওয়া হবে। তো এই ছিল আসলে এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাসুদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর পল্লবী স্টেশনে চালু হলো মেট্রো রেলের নতুন স্টেশন। আমরা জানছিলাম সহকর্মী মাসুদ মোস্তাহিদের কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফরে যাবেন 29 জানুয়ারি। তার এই সফরে শিক্ষানগরী হিসেবে রাজশাহীর স্বীকৃতি
কর্মসংস্থানের ব্যবস্থা দাবি করছেন বিশিষ্টজনরা। আছে আগের মতোই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি। প্রধানমন্ত্রীর সফরে সেই দাবি পূরণ হবে এমনটা মনে করছেন বিশিষ্টজনরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর প্রায় ৫ বছর পর। এ সময়ে রাজশাহীর দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন হয়েছে। তারপরেও প্রধানমন্ত্রীর সফর নিয়ে উৎসাহের কমতি নেই রাজশাহী অঞ্চলে, আছে প্রত্যাশাও। রাজশাহী মানুষ উন্মুখ হয়ে চেয়ে আছেন যে তিনি আসবেন এবং আসবার পরে রাজশাহীর জন্য কি বলবেন। তিনি আসছেন সামনে নির্বাচনকে সামনে রেখে, তিনি আবার নির্বাচিত হবেন এবং সর্বাধিক গুরুত্ব দেবেন শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মনস্ক চিন্তা ভিত্তিক। সিটি পার্কে আমরা আরও যথাযথ শিক্ষক এবং ছাত্রদেরকে ইনভলভ করে সেখান থেকে অর্থ উপার্জনকারী আমরা গ্র্যাজুয়েট তৈরি করতে পারি। শিক্ষানগরীর সরকারি স্বীকৃতি নেই, সেই দাবি এবার জোরালো হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে আগের প্রতিশ্রুতির বাস্তবায়নের ঘোষণা চান বিশিষ্টজনরা। সেই সঙ্গে কৃষিভিত্তিক শিল্প কর্মসংস্থানের দাবি থাকছে আগের মতোই। রাজশাহীর মানুষের দাবি, এখানকার বুদ্ধিজীবীদের দাবি, সব শ্রেণী পেশার মানুষেরই দাবি যে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হোক। কৃষি সামগ্রী রপ্তানির জন্য, বিশেষ করে আম, সবজি, মাছ, এগুলো রপ্তানির জন্য একটি বৈজ্ঞানিক পন্থা দরকার আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী ক্ষমতায়নের রোল মডেল, সারা বিশ্বব্যাপী তিনি পুরস্কৃত হয়েছেন অসংখ্যবার। সুতরাং তার কাছে আমরা নারীদের জন্য বিশেষ করে কিছু চাইব। প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীবাসীর প্রত্যাশা নিয়ে মঙ্গলবার বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময় করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটন। সেখানেও শিক্ষানগরীর স্বীকৃতি আর কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিটি জোরালোভাবে উঠে আসে। আলাদা ক্যাম্পাসই আছে, সেই ক্যাম্পাস আছে, বিল্ডিং আছে, শিক্ষক আছে, ছাত্র আছে। কাজে এখানে একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিলে খুব একটা বেশি অর্থ যে এই মুহূর্তে বিনিয়োগ করতে হবে তা কিন্তু নয়। দাবিগুলো রাজশাহীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে মেয়রের কাছে দাবি জানান বিশিষ্টজনরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলোর চাল নিয়ে চালবাজি এখন প্রকাশ্যে। খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল ৭১ থেকে ৭২ টাকায় বিক্রি হলেও শুধু মোড়ক পাল্টিয়ে পলিপ্যাকে কর্পোরেট কোম্পানির নামে তা বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়। কোন প্রক্রিয়ায় এ মূল্য নির্ধারণ তার সঠিক কোনো উত্তর নেই জেলা বিপণন কর্মকর্তার কাছে। চাল নিয়ে কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের ৩ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় প্রতিবেদন। দেশের মানুষের প্রধান খাদ্যপণ্য চাল নিয়ে বহুদিন ধরেই চলছে চালবাজি। বর্তমানে মোটা ও সরু চালের দাম বেড়েছে অসহনীয় পর্যায়ে। কুষ্টিয়ার খুচরা বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭১ থেকে ৭২ টাকা কেজি দরে। ওই একই চালই বড় বড় মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলো মোড়ক পাল্টিয়ে পলিপ্যাকেটে বিক্রি করছেন ৮ থেকে ১০ টাকা বেশি দামে। দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট কোম্পানি ও মিল মালিকদের অতি মুনাফা লাভের প্রবণতায় অস্থিরতা কমছেই না চালের বাজারে। আসলে মিলের যেগুলো মিনিকেট রয়েছে এখানে সর্বোচ্চ ৭১ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, আর ব্র্যান্ডেড কোম্পানির মিনিকেটগুলো ৮০ টাকা পর্যন্ত বাজারে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিছু সংখ্যক রাখি যে অনেক কাস্টমার আছে, তারা যেমন ভিআইপি মানুষ, তারা চায়, সেক্ষেত্রে আমরা রাখি, তবে সেগুলো খুবই কম। চালের বাজারের অস্থিরতার পেছনে মিল মালিক ও কর্পোরেট কোম্পানির সিন্ডিকেটকে দুষছেন সাধারণ মানুষ। সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। একই চাউল দুই ধরনের দাম, তাহলে আমরা ভোক্তারা অবশ্যই প্রতারণা হচ্ছে। আমরা চাচ্ছি যে একই বাজারে একই রকম একই নামের চাউল থাকুক, সেটা যাতে 2 রকম বা 3 রকম 5 রকম প্যাকেট জাত না হয়। প্রতারণা হচ্ছে এই যে আপনার খোলা চাউলটা আছে প্যাকেট জাত করে আপনি বেশি নিচ্ছে দাম, খাচ্ছে তো একই জিনিস। এটা অবশ্যই আছে, আপনার সরকারকে মনিটর করা উচিত। আর মিল মালিকরা বলছেন কর্পোরেট কোম্পানিগুলোর অসহায়ক মুনাফা লাভের প্রবণতায় অস্থিরতা কাটছে না চালের বাজারের। কোম্পানিগুলোর মাত্রাতিরিক্ত দাম নির্ধারণের কারণে বিপাকে রয়েছেন তারাও। তাদের হিউজ পরিমাণ স্টক তারা রাখতে পারে, আমরা আমাদের স্টক রাখার মতন পর্যায়ে হয় না। বিধায় এখানে বড় ধরনের একটা ডিফারেন্স, বড় ধরনের একটা ব্যবসায়ী যে একটা যে প্রভাব এখানে সবসময় পড়ে। প্যাকেটজাত যে প্রোডাক্টটা করে থাকে সেই প্যাকেটটার রেট অনেক বেশি হয়ে যায়, আমাদের থেকে পার্থক্য হয়ে যায়। এই পার্থক্যটা কম হলে ভোক্তা সকল চাউল নিয়ে হয়তোবা উপকৃত হবে। এদিকে বাজার নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা বক্তব্য। বলছেন মূল্য নির্ধারণের বিষয়টি যৌক্তিক কিনা খতিয়ে দেখবেন তারা। মূল্যটা যৌক্তিক কিনা সেটা আমরা যদি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে এটা নিব যে কোনো প্রকার অনিয়ম সেখানে যদি থেকে থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। সরকারি সংস্থাগুলোর কঠোর তদারকির মাধ্যমে মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলোর অধিক মুনাফা লাভের প্রবণতা বন্ধে কার্যকারী পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
চালের চালবাজি নিয়ে কথা বলতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়ার সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চাল নিয়ে অসাধু ব্যবসায়ীদের এই যে কারসাজি, এটি নিয়ে দীর্ঘদিন গণমাধ্যমে কথাবার্তা চালু হচ্ছে। আপনি কি দেখছেন এবং আপনি আমাদের কতটুকু জানাতে পারবেন? প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? ধন্যবাদ ইশিকা। আসলে বলতেই হয় যে আমনের মৌসুম যাই, বোরোর মৌসুম যাই, তবুও কিন্তু চালের রাজ্যে চালের বাজারের কোনো সুখবর আসে না ভোক্তাদের কাছে। আসলে দীর্ঘদিন ধরেই এই যে চালের বাজারে একটি সিন্ডিকেটের প্রভাবে কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই চালের দাম। সাধারণ ভোক্তারা পড়েছে চরম বেকায়দায়। তারা বলছে যে এই যে একই চাল বাজারে বিক্রি হচ্ছে দুই দামে, অর্থাৎ সাধারণ যে মিনিকেট চাল সেটি বাজারে বস্তায় বিক্রি হচ্ছে 71 থেকে 72 টাকা কেজি, আর কর্পোরেট বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এগুলো প্যাকেটজাত করে দাম বাড়িয়ে বিক্রি করছে 80 টাকা কেজি করে। অর্থাৎ আপনি দেখেন শুধুমাত্র মোড়ক পরিবর্তনের ফলেই কিন্তু দাম বেড়ে যাচ্ছে 8 থেকে 10 টাকা করে। আসলে এই যে চালের বাজার একটি নিয়ন্ত্রণহীন প্রক্রিয়ায় চলছে, এই নিয়ন্ত্রণ কিন্তু কারো হাতে নেই। এই নিয়ন্ত্রণের মূলেই রয়েছে বড় বড় মিল মালিক এবং যারা কর্পোরেট কোম্পানি রয়েছে সেইগুলো। যতদিন না পর্যন্ত এই কর্পোরেট কোম্পানি এবং মিল মালিকদের হাত থেকে এই চালের বাজারটিকে বের করে না আনা যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই চালের বাজারের অস্থিরতা কোনোভাবেই কাটবে না বলেই সাধারণ মানুষের ধারণা। এদিকে আমি যারা চাল নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছে সরকারের, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে আসলে এই যে মোড়কজাতের একটি বিধান রয়েছে, কারণ মুক্ত অর্থনীতিতে এর কোনো ধরাবান্ধা নিয়ম নেই, তাই মোড়কজাত করতে পারে। কিন্তু এই অযৌক্তিক দামের বিষয়টি তারা বলছে যদি তারা দামটি যৌক্তিক না হয় তাহলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, তারপরে হয়তো ব্যবস্থা হবে। এই যে দায়সারা বক্তব্য, অসহায়ত্ব, এর ফলেই কিন্তু এই যারা কর্পোরেট কোম্পানি এবং বড় বড় মিল মালিকরা রয়েছে তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে। তাই সাধারণ মানুষ বারবারই বলছে যে কোনো মূল্যে এই কর্পোরেট কোম্পানিগুলো এবং বড় বড় যে মিল মালিক, এদের থাবার হাত থেকে এই চালের সিন্ডিকেটটাকে ভেঙে ফেলতে হবে এবং বের করে আনতে হবে, তবেই কিন্তু সাধারণ মানুষের মুক্তি মিলবে। আর অর্থনীতিবিদদের মতে তারা বলছে যে আসলে প্রধান খাদ্য এই চাল, গুটি কয় বড় বড় ব্যবসায়ী এবং কর্পোরেট কোম্পানির হাতে কিন্তু জিম্মি। যতদিন না পর্যন্ত এদের হাত থেকে এই চালের বাজারটাকে বের করে আনা যায় ততদিন পর্যন্ত কোনোভাবেই চালের দাম কমানো সম্ভব নয়। তাই তারাও তাগিদ দিচ্ছে যে কোনো মূল্যে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে চালের দাম নিয়ন্ত্রণ করা হোক। এই ছিল কুষ্টিয়ায় চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, চালের বাজার নিয়ে সবশেষ খবর জানছিলাম সহকর্মী তিতাসের কাছে। খালি কন্টেইনারে বারবার বিদেশে পাড়ি দেওয়ার ঘটনায় অর্জিত সুনাম নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছে চট্টগ্রাম বন্দর। গেল 13 বছরে 8 বার এমন ঘটনায় শুধু মানুষ গেছে তাই নয়, গবাদি পশুও কন্টেইনারে বিদেশে গেছে। বন্দর কর্তৃপক্ষ অবশ্য এসব নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন আলমগীর সবুজ। কন্টেইনার থেকে ফাহিম নামের এক বাংলাদেশি কিশোরকে উদ্ধার করে মালয়েশিয়ার পেনাং বন্দরের কর্মকর্তারা। উদ্ধার হওয়া কিশোর কন্টেইনারে ঘুমিয়ে পড়েছিল দাবি করলেও আগেও একাধিকবার এই ধরনের ঘটনায় বন্দরের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলেছে। সাধারণত একটি খালি কন্টেইনার জাহাজে উঠানোর আগে অন্তত 3 ধাপে যাচাই বাছাই করতে হয়। প্রথমে ডিপো কর্তৃপক্ষ কন্টেইনারের দরজা খুলে দেখার পর সেটি বন্দরে প্রবেশের সময় আবার তল্লাশি করার কথা নিরাপত্তা কর্মীদের। এরপর জাহাজে তোলার সময় আবারও খুলে দেখার নিয়ম রয়েছে। বন্দর ব্যবহারকারীদের প্রশ্ন, এই কঠোর নিয়ম থাকার পরও কিভাবে মানুষ ঢুকে পড়ছে এইসব খালি কন্টেইনারে? ইনভেস্টিগেশন করা হয় তাহলে এটা হয়তো বেরিয়ে আসবে যে আসলে কোন জায়গায় এই জিনিসটা হয়েছে বা হয়েছে। এটা যদি ঠিকভাবে প্রপারলি ইনভেস্টিগেট করা হয় এটা মেবি হয়তো বের হয়ে আসতে পারে। বন্দরের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের সাথে কিন্তু এই যে সেফটি এবং সিকিউরিটির যে এই বিষয়টা কিন্তু জড়িত আছে। তো আমাদের দেশ থেকে যদি এইভাবে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে অবশ্যই আমাদের এই যে বন্দরের যে উত্তরোত্তর যে সমৃদ্ধি, যে সুনাম, আমাদের যে বিশাল অর্থনীতির সাথে বন্দর জড়িত, এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা বদনাম হয়ে যাচ্ছে সারা বিশ্বে। 2010 সাল থেকে এই পর্যন্ত 8 বার এমন ধরনের ঘটনার মুখোমুখি চট্টগ্রাম বন্দর। কন্টেইনার করে বিদেশ চলে যাওয়াদের মধ্যে 3 জন দম বন্ধ হয়ে মারা গেছেন। 6 জনকে ফিরিয়ে আনা হয়েছে বিভিন্ন বন্দর থেকে। তবুও বন্দর কর্তৃপক্ষ এই দায় নিজের কাঁধে নিতে নারাজ। চট্টগ্রাম বন্দরের এই ক্ষেত্রে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আমরা যথারীতি আমাদের এখানে শত শত কন্টেইনার যাচ্ছে আসছে, আমরা এই বিষয়টা এনশিওর করি। খালি কন্টেইনার আমরা গেটে চেক হয় এবং ওটার আগে চেক হয়। আমাদের যে লেবাররা আছে এই কন্টেইনারগুলা উঠায় নামানোর জন্য, তারাও বিষয়টা দেখে। সুতরাং এক্ষেত্রে আমাদের কোনো ল্যাপস নাই।
এটা অন্য কোনো জায়গায় হয়েছে কিনা সেই বিষয়টা আমরা যথারীতি খতিয়ে দেখব। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যথারীতি হয় মামলা, আর তা থানার চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকে। আলোর মুখ দেখে না কোনো মামলার নথি বা আসামির নাম। আলমগীর সবুজ, দেশ টিভি, চট্টগ্রাম। আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে প্রার্থীরা কিন্তু প্রচারণাও চালিয়ে যাচ্ছে। এই আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,73,319 জন, ভোট কেন্দ্র 132টি। গত 11 ডিসেম্বর বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। এতে এ আসনটি শূন্য হওয়ায় আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদী নূর পলাশ। আমরা জানবো সেখানকার পরিস্থিতি। পলাশ, উপনির্বাচনে প্রার্থীদের প্রচারণা কেমন প্রাণবন্ত দেখছেন আপনি? হ্যাঁ শিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তাদের ভোটারদের ধারে ধারে গিয়ে কিন্তু ভোটও চাচ্ছেন। গত 11 ডিসেম্বর বিএনপির দলীয় সিদ্ধান্তে যে কয়েকজন সংসদ সদস্য আপনার পদত্যাগ করেছেন, সের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের যে 2 আসনকে নিয়ে যে আলোচনা চলছে, যে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া কিন্তু বিএনপির দলীয় সিদ্ধান্তে কিন্তু আপনার সংসদ থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু পরবর্তীতে দল থেকে তিনি পদত্যাগ করে এই আসন থেকে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ নিয়েছেন। এদিকে এই আসনটিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় আপনার আওয়ামী লীগের লোকজন কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু অনেকটা খোলামেলাভাবে কিন্তু আপনার আব্দুস সাত্তারকে সমর্থন দিচ্ছেন। দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি যে তাদের কোনো প্রার্থী না থাকায় তারা আপনার আওয়ামী লীগের লোকজন কিন্তু আব্দুস সাত্তার একজন সৎ মানুষ, সেজন্য তারা কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছেন। নির্বাচনে কিন্তু আপনার আব্দুস সাত্তার সহ আরো 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 3 জন প্রার্থীর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির আব্দুল হামিদ খান বাসানি, আরেকজন রয়েছেন আশুগঞ্জ সরাইল আসনের যে আপনার আশুগঞ্জ উপজেলার বিএনপির যে সাবেক সভাপতি, স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি আবু আসিফ আহমেদ, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আরেকজন রয়েছেন জাকির পার্টির আপনার প্রার্থী আপনার জহুরুল ইসলাম। এদিকে নির্বাচনকে ঘিরে কিন্তু আপনার জেলা নির্বাচন কর্মকর্তা আমাকে জানিয়েছেন তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং কোনো ধরনের যেন কোনো ঝামেলা না হয় সেদিক দিয়ে তারা খেয়াল রাখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। আগামী 1 ফেব্রুয়ারি আপনার ইভিএম এর মাধ্যমে কিন্তু আপনার এই আসনে ভোট গ্রহণ শুরু হবে। এই আসনের কিন্তু ভোটার সংখ্যা আপনার 3,73,329 জন এবং আপনার ভোট কেন্দ্র রয়েছে 129টি। তো এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে পলাশ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনের খবর আমরা জানছিলাম সহকর্মী মেহেদী নূর পলাশের কাছে।